আমার মনে হয় বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে সেটার নিরিখে এটাকে আবার একটু রিভিউ করে আমার মনে হয় সরকার সেই পথেও চিন্তা করতে পারেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার। পার্টি চেয়ারম্যানের ভালো দিকগুলি তো নিশ্চয়ই ফলো করলে ভালো ফলই আনবে, এবং যারা ক্যাবিনেটে আছেন তারা নিশ্চয়ই সেগুলো ফলো করবেন, এবং ভালো দিকগুলি ফলো করলে তো মানুষের জন্য ভালো হবে। ওনাদের যে যার যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব নিশ্চয়ই আরো বেটার হতে পালন করতে পারবেন। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা। কামাল উদ্দিন সবুজ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে জ্বালানি সংকটটা কেন কাটছে না, এটার সমাধান কি সেটা খোঁজার চেষ্টা করব, এবং এটা কি সরকারকে বিব্রত করছে কিনা সেটাই জানার চেষ্টা করছি আজকে। একটু কামাল উদ্দিন সবুজের কাছে প্রথমেই জানতে চাই যে দেশের বিদ্যুৎ এবং গ্যাস সংকট আরো তীব্র হচ্ছে, আপনার পর্যবেক্ষণ এটি কি এখন সরকারের জন্য শুধু অর্থনৈতিক সমস্যা নাকি রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? এটা নিয়ে ছোট না, অর্থনৈতিক সমস্যা তো বটেই, কারণ গ্যাস বিদ্যুতের সঙ্গে তো সবকিছু সংশ্লিষ্ট। তেমন এটা যেহেতু নানা কাজকে ব্যাহত করছে, আমাদের উৎপাদনশীলতায়, আমাদের বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে আপনার সাধারণ মানুষকে যে আপনার গ্যাস বিদ্যুৎ দেওয়ার যে বিষয়, সবকিছুতেই তো একটা ডিসরাপশন হচ্ছে। তো এটা তো ডেফিনেটলি অর্থনৈতিক সমস্যা তো বটেই, এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা পলিটিক্যাল প্রভাবও তো আছে। কারণ বিরোধী যারা রাজনীতি দল করেন বা তারা তো বিষয়টাকে এটার একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করবে, এটা একটা বিষয়। আর প্রথম কথা হচ্ছে যে এই সমস্যাটা আসলে কিছুদিন ধরে একটু প্রকট হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ইনহেরিট করা হয়েছে। আমরা কিছু গণমাধ্যমে এটাও দেখতে পেলাম যে এখন যে সমস্যাটা, এবং এই সমস্যাটাকে আপনার জনগণের এবং সমস্যাকে লাঘব করার জন্য, এবং কলকারখানা, শিল্প কলকারখানায় যাতে বিদ্যুৎ, গ্যাস এগুলোর আপনার সরবরাহ অনেকটা নিশ্চিত করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন দেখলাম উনি, এবং কিছু নির্দেশনাও দিয়েছেন। এবং কিছু দেখা গেছে যে এর মধ্যে একটা নির্দেশনা হচ্ছে যে যেসব আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস চালিত ছিল সেগুলোকে তেলের মাধ্যমে পরিচালনা করে মানে সরবরাহটাকে বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আরো কিছু উদ্যোগ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যে গণমাধ্যমে আপনারা হয়তো দেখে থাকবেন একটা কথা আসছে অনুসন্ধানে, সেখানে সোর্সটা বেশ, যে সোর্সকে কোট করে এই রিপোর্টটা করা হয়েছে একটি গণমাধ্যমে দেখলাম, এবং ওই পত্রিকাটা লিড নিউজ করেছে। সেটা হচ্ছে এটার পিছনে একটা স্যাবোটেজও আছে, এবং স্যাবোটেজটা তারা ওই প্রতিবেদনে বলার বলছিল যে এর আগে যে ফেসিবাদী সরকার ছিল তারা তো আসলে সব জায়গায় তাদের লোকজন আছে, এবং এসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ওই বিগত আমলের ফেসি সরকারের সমর্থকরাই কিন্তু এটার মালিক বা এগুলো পরিচালনা করেন। তাদের মাধ্যমে যারা দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে পরিচালনা করছে, যাতে এই ধরনের একটা সংকট তৈরি হয়। কারণ এটা একটা এই ধরনের একটা সংকট তৈরি করতে হলে এটার প্রভাব সব জায়গায় পড়ে, আপনার সাধারণ নাগরিক জীবনে তো পড়েই, এবং আপনার শিল্প কলকারখানার উৎপাদনের মধ্যে পড়ে, অন্যান্য জায়গায় পড়ে। কাজেই এবং যে রিপোর্টটা আমি দেখলাম, আপনারা হয়তো দেখে থাকবেন, অনেকে দেখেছে সেটা, সেখানে বলা হচ্ছিল যে তারা ডিসরাপশন করার চেষ্টা করছে, তারা এই ধরনের এখানে অস্থিরতা তৈরি করার প্রয়াসের অংশ হিসেবেই এইগুলোতে হাত দিয়েছে। তো কাজেই সরকার নিশ্চয়ই সেটা জানে। তা আমি মনে করি যে এই সংকটটা তো হয়তো এমন না যে আপনার এক সপ্তাহের মধ্যে হয়তো সলভ করে ফেলবে, কিন্তু যে ক্র্যাশ প্রোগ্রামটা নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, ক্র্যাশ প্রোগ্রামটাকে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় এবং মনিটর করা যায়, তাহলে অনেকাংশে এটা লাঘব হবে। আর যারা এই ডিসরাপশনগুলি করছে সেই জায়গাগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যাপার নিশ্চয়ই সরকারের কাছে সেই তথ্য আছে, এবং সেভাবেই ওনাদের কর্ম পদ্ধতি ওনারা ঠিক করবেন এবং করছেনও তাই। তো আমি মনে করি কাজে যে এটা অর্থনৈতিক সমস্যা পাশাপাশি যে রাজনৈতিক সমস্যার কথা আপনি বললেন, দুটোই, কারণ এটা তো একটা বড় ধরনের মানে ইস্যু, এই জন্য যে এটাকে যদি ভালোভাবে
হ্যান্ডেল করতে না পারে তাহলে যে কিছু সমস্যা তৈরি হতেই পারে এবং হবেও। কাজে আমরা চাইবো যে এবং আমার মনে হয় সরকার খুব সিরিয়াস এটার ব্যাপারে, কারণ ওনারা জানে যে এটার প্রভাবটা অনেক জায়গায় যায় পড়বে। কারণ সাধারণ মানুষ যখন আপনার আপনার ঠিক সঠিক মতো যদি গ্যাস না পায়, বিদ্যুৎ না পায়, তারা তো বিরক্ত হবে, তারা তো আপনার এটাকে মানে সরকারের বিএনপি সমর্থক হলেও সেই জায়গার মধ্যে একটা অস্বস্তি তৈরি হতেই পারে এবং এটা বুঝে শুনেই আপনার ক্যাশ প্রোগ্রামটা নেওয়া হয়েছে বলে আমার ধারণা। কিন্তু এই যে আপনি যেটা বলছিলেন যে শিল্প কারখানায় এটার প্রভাব তৈরি হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে আরেকটা রিপোর্ট নিয়ে খুব আলোচনা হয়েছে, বিশেষ করে সিপিডি একটা তথ্য বলেছিল যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে এতগুলো, এবং পরবর্তীতে তারা কিন্তু বলেছে যে এই তথ্যটা ভুল ছিল। এই যে সিপিডি, এই যে আপনি বলছিলেন না যে প্রাতিষ্ঠানিকভাবে ডিজাস্টার ঘটানোর পরিকল্পনা থাকে, এই যে সিপিডির যে রিপোর্টটা নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সিপিডির রিপোর্টটার পরবর্তীতে তারা কারেকশন দিয়েছে যে না, তারা বলেছিল 61টি কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বলছে যে না, এতগুলো বন্ধ হয় নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হলো যে 11টি বা 17টি এরকম কারখানা বন্ধ হলেও 40টি নতুন কারখানা চালু হয়েছে। এই যে সিপিডি রিপোর্টটা, এটা নিয়ে আপনি আপনার এই বিষয়টা নিয়ে কি বলতে চান? এটা আমি ঠিক ওভাবে মন্তব্য করতে পারবো না, এই কারণে সিপিডি যে রিপোর্টের সঙ্গে সরকারের যে ভাষ্য সেটা তো কন্ট্রাডিক্ট করে, আপনি নিজে বলেছেন। তো আমার সিপিডি কিছু কারেকশনও করেছে। তো আমার মনে হয় যে রিপোর্ট দিয়েছে এটা সঠিক নাও হতে পারে। আরেকটা হচ্ছে যে আরেকটা তথ্য আমরা গণমাধ্যমে দেখলাম, সেটা হচ্ছে যে এই যে কলকারখানা বন্ধ করার কথা বলা হচ্ছে, এই কলকারখানাগুলো কিন্তু তারা, আমি যে করলাম যে আগের যে ফ্যাসিলিটি সরকার ছিল তারা যে অস্থিরতা তৈরি করার অংশ হিসেবে কিছু কিছু জায়গায় কলকারখানাগুলো বন্ধ করে দেওয়ার, বন্ধ রাখার আপনার প্রচেষ্টা চালিয়েছে এবং কিছু কিছু জায়গায় হয়তো সফল হচ্ছেও। কাজেই সরকার সেটাকে মাথায় রেখে তারপর নতুন কলকারখানা যেগুলো আপনি যে তথ্যটা দিলেন, যারা নতুন করে 40টা আবার চালু করার, তো ওটা ওকে কাভার করার জন্য করা হচ্ছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে সংকটটা তো অবশ্যই আছে, কিন্তু এটাকে ধরেন এটাকে আরো প্রকট করার জন্য যেই মহলটা বা যেই পরাজিত শক্তিটা যারা চেষ্টা করছে, তাদের এই আপনার পরিকল্পনা, এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সরকার নিশ্চয়ই সেই উদ্যোগগুলো নেবেন এবং সেটা নিশ্চয়ই ক্লোজলি মনিটর করছেন এবং তাদের মন্ত্রণালয় তো আছেই এবং সরকারের উচ্চ পর্যায় থেকেই মনিটর করছেন। প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই তো এটা মনিটর করছেন। কামরুদ্দিন সবুজ ভাই, আমরা যেটা বলছিলাম যে প্রত্যেক সরকারই দেখছি যে এই বিদ্যুৎ সংকট এবং জ্বালানি সংকটের সম্মুখীন হয়, কিন্তু সবাই জোড়াতালি দিয়ে সংকট সমাধানের চেষ্টা করে। বর্তমান সরকারই কি সেরকম একটা প্রচেষ্টা করছে নাকি দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান করছে? না, প্রথম কথা হচ্ছে যে জোড়াতালি দিয়ে তো আসলে কোনো সমস্যার সমাধান হয় না। এখন আমি মনে করি যে বর্তমান যে সরকার, যে নির্বাচিত সরকার, ওনারা এটা ভালো করেই জানেন যে এটা জোড়াতালি দিয়ে সমস্যার সমাধানের বিষয় না। তবে এই যেহেতু তেল এবং গ্যাসের যে সংকটের কথা বলা হচ্ছে, এটা তিনটা পর্যায়ে এটার আপনার পরিকল্পনা থাকতে পারে। একটা হচ্ছে যে ইমিডিয়েটলি কি করা দরকার, একটা হলো মধ্যমেয়াদী, একটা হলো দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদীটার জন্য তো নানা ধরনের পরিকল্পনা নিতে হয়, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর যে বিষয়গুলি আছে, এখন যেই মানে ইমিডিয়েটলি যেটা দরকার, যেই বিদ্যুৎ এবং গ্যাস মানে সরবরাহ যে ব্যাহত হচ্ছে, সেই জায়গায় অ্যাড্রেস করা, এটা কিছু কিছু জায়গায় করে যাতে জনগণের মানে যে দুর্ভোগটা আছে সেটাকে লাঘব করানো, সেটা। আর একটা হলো মধ্যমেয়াদী করে আপনার এটাকে আরো তাদের যে মানে সমস্যাটা হচ্ছে, আপনার জনগণের যে দুর্ভোগ হচ্ছে বা কলকারখানার যে শিল্প উৎপাদন বলেন, বিভিন্ন জায়গা থেকে যে যতটুকু ব্যাহত হচ্ছে সেটাকে কাভার আপ করার জন্য মধ্যমেয়াদী করা উচিত। এবং আর দীর্ঘমেয়াদী তো পরিকল্পনা, তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। তো কাজেই সেটা জোড়াতালি দিয়ে তো আসলে এটা সমাধান করার বিষয় না। এটা আমাদের দেশ যতদিন থাকবে এটা লাগবে, আনলেস আমরা অন্যান্য অল্টারনেটিভ সোর্সের মধ্যে যদি কোনো কিছু করি। এবং এটাও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে যে সোলার পাওয়ার ব্যবহার করার বিষয়টা আসছে। সোলার পাওয়ার নিয়ে ইদানিং বেশ আলোচনা হয় যে বিভিন্ন ছাদে আপনারা জানেন যে মানে ইয়ে থেকে বসে সোলার প্যানেল বসিয়ে সেগুলোকে মানে এনার্জি আহরণ করে তারপরে সেগুলোকে ব্যবহার করা। তো এই রিনিউয়েবল মানে এনার্জির যে সোর্সগুলি আছে সেগুলো আমার মনে হয় ইউটিলাইজ করা দরকার, কারণ একটা সোর্সের উপরে আপনার নির্ভর করলে সংকটটা অনেক সময় ঘনীভূত হয়ে যেতে পারে। কাজে একাধিক সোর্স, অল্টারনেটিভ সোর্স থাকলে সমস্যাটা আসলে
মানে অতটা অনুভূত নাও হতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু ছোটকালে মনে আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা সময় বলা হতো যে বাংলাদেশটা গ্যাসের উপর ভাসছে। হ্যাঁ, এবং বাংলাদেশের আমরা দেখেছি যে বিভিন্ন সময় রিপোর্টে বাংলাদেশ থেকে গ্যাস বিদেশে রপ্তানি করারও সুযোগ আছে। কিন্তু হঠাৎ করে কেন এই যে আমরা কি আমাদের সোর্সগুলোকে কাজে লাগাচ্ছি না? আমাদের জায়গায় যেমন ভোলায় কূপ আছে, হবিগঞ্জে কূপ আছে, একসময় নাইকো মামলার কারণে নাইকো মামলার কারণে যেহেতু বন্ধ ছিল সম্ভবত ওই যে একটা আগুন লাগার পরে, কিন্তু এটা আবার চালু হয়েছে এবং নানা জায়গায় যে সোর্সগুলো আছে, আমরা কি অভ্যন্তরীণ সোর্সগুলো কাজে লাগাচ্ছি না, নাকি এটা আসলে আমাদের সংকটটা কোথায়? না, একটা কথা হচ্ছে যে আমাদের এখন যে সোর্সগুলো থেকে বিদ্যুৎ এবং গ্যাস এটা আসছে, গ্যাসটা আসছে, সেই জায়গাগুলো তো সচল রাখা এবং এখানে আরো বেশি উৎপাদন করা যায় কিনা যে জায়গাটা দেখা। আর যে জায়গাগুলি মানে আপ টু দ্য মার্ক উৎপাদন হচ্ছে না বা বন্ধ আছে যদি থাকে, তাহলে সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, যাতে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া। আরেকটা হচ্ছে যে নতুন করে কূপ খনন করে, সেগুলো তো একটা আপনার দীর্ঘমেয়াদী ব্যাপার। নতুন গ্যাসের সন্ধান পাওয়া বা অন্য কোনো এনার্জির সন্ধান পাওয়া, সেটার জন্য সবসময় তো উদ্যোগ ছিল। এখন নিশ্চয়ই সরকার নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করবেন। এটা তো আসলে নর্মালি এই কাজগুলি নর্মালি আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তো আছে, ওনারা নিজেরাও করে থাকেন, আপনি জানেন। বিভিন্ন জায়গায় এগুলোকে আপনার নতুন সোর্স অফ আমাদের পাওয়া যায় কিনা গ্যাসের অনুসন্ধান করেন। আবার বাইরের বিদেশি অনেক কোম্পানির সঙ্গে করে থাকেন, এর আগে হয়েছে, এখনো কিছু চুক্তি আছে। তো কাজে এগুলোকে আমার মনে হয় বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে সেটার নিরিখে এটাকে আবার একটু রিভিউ করে আমার মনে হয় সরকার সেই পথেও চিন্তা করতে পারেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার। যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে মন্ত্রী পরিষদে একটা বড় ধরনের ছোটখাটো হলেও মন্ত্রীকে সরানো হয়েছে। আমরা রদ বদলও বলতে পারি। আবার এই যে মন্ত্রী পরিষদের রদ বদল দিয়ে নানা প্রশ্ন আসছে, যে অনেকেই বলছেন, সাধারণ মানুষ বলছেন, যখন আমরা গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যে আছি, এই সময় মন্ত্রী পরিষদ বড় করার আসলে প্রয়োজন ছিল কিনা, অনেক ধরনের কথা আসছে। কিন্তু আপনি কি মনে করেন না যে বাংলাদেশের মতো একটা পরিস্থিতি, এইরকম জায়গায় এই মন্ত্রী পরিষদের রদ বদলটা খুব জরুরি দরকার ছিল? না, প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তো বাংলাদেশ কেন পৃথিবীর সব দেশেই আপনার মন্ত্রী পরিষদ রদবদল হয়, রিশাফেল যেটা বলি আমরা, এটা হয়, নতুন ইনক্লুশন হয়, আবার কিছু বাদও পড়েন। তো সেটার এটা একটা চলমান প্রক্রিয়া। এটা 6 মাস পরে, এই সরকার তো 6 মাস হয়েছে, 6 মাসের মাথায় একটা আমরা রিশাফেল দেখলাম, এর মধ্যে কিছু নতুন মুখ ইনক্লুশন হয়েছে। সেটা নিশ্চয়ই সরকার তাদের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে এটাকে গতিশীলতা আনার জন্যই হয়তো করেছেন, ডেফিনেটলি। তো কথা হচ্ছে যে এটার মধ্যে, এই যে রিশাফেলের মধ্যে দিয়ে বেটার ডেলিভারি হচ্ছে কিনা সেটা দেখার বিষয়, এবং নিশ্চয়ই সরকার দেখবেন, কারণ রিশাফেল যে কোনো সময় করতে পারেন, তো সেভাবে করবেন আমার মনে হয়। আর বাদ পড়া বা আবার নতুন ইনক্লুশন, এটা কিন্তু আমার মানে আপনার পারফরমেন্সের উপর অনেক সময় করে থাকেন, নানা থেকে করেন, তো সেটারই আমাদের অংশ হিসেবে করেছেন আর কি। তো এটা তো আপনার সামনেও যে কোনো সময় হতে পারে, কারণ না আপনার গণমাধ্যমে অনেক রিপোর্ট দেখা যায় যে কোনো সময় আবার হিসাব হতে পারে। এখন এটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী ভালো জানবেন যে কখন ওনার যে টিম আছে, টিমকে নিয়ে উনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে উনি যেভাবে দেশকে চালাতে চান সেভাবে তার জন্য ওনার জন্য সুবিধা হবে, এবং ওনাদের পারফরমেন্সও রিভিউ করেন উনি, সেভাবেও উনি রিভিউ করে তো রিসাবেল করেন আর কি। কিন্তু সাধারণ মানুষ বা গণমাধ্যমে আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের যে এত বড় হচ্ছে, যে বাংলাদেশের মতো একটা ছোট দেশে এত মন্ত্রী দরকার নেই, আসলে কি মনে হয় সেটা? এটা আসলে খুব রিলেটিভ একটা বিষয়। এখন বাংলাদেশের মানুষ প্রায় 18-19 কোটি মানুষ, আপনার সেটাকেও আপনাকে বিবেচনা করতে পারেন আপনি। মানে আরেকটা হচ্ছে যে এখন থেকে 30 বছর আগে তো যতগুলি মন্ত্রণালয় ছিল, এখন কি মন্ত্রণালয় তো অনেক বেড়ে গেছে, প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে। তো কাজেই সেই অর্থে কর্মকাণ্ড তো বেড়েছে। তো সেই হিসাবে করার জন্য মন্ত্রী পরিষদ যদি একটু মানে যেটা আপনি বড় বলছেন, সেটা আসলে কতটুকু বড় সেটা মানে তর্ক সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি যে যারাই আছে না, মানে যারা মন্ত্রী পরিষদে আছেন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাদেরকে নিয়ে কাজ করছে, এর বাইরে কিছু আপনার উপদেষ্টাও তো আছে। তো কাজেই এটা টিম ওয়ার্কের ব্যাপার। এখন উনি টিম ওয়ার্কটা কিভাবে, যেটা বলছিলাম যে
ওনার তো প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা সেক্টরে ওনাদের কতগুলি পরিকল্পনা আছে, নির্বাচনী ইশতেহার আছে, এর বাইরেও কিছু নতুন নতুন সমস্যা উদ্ভব হয় যেগুলো ওনাদেরকে অ্যাড্রেস করতে হয়। তো সেই সব কিছুকে মিলিয়ে আপনার এই টিমটা কিভাবে উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে সমস্যা সমাধান যেগুলো করতে হবে সেগুলো করা, এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ওনার যে নির্বাচনী ইশতেহার আছে সেগুলোর অনেকগুলি তো উনি বাস্তবায়ন শুরু করেছেন, সেগুলোকে আপনার প্রপারলি বাস্তবায়ন করা, যেগুলো জনকল্যাণে সত্যিকার অর্থে ভূমিকা রাখে। আরেকটা হচ্ছে যে আপনার যদি কেউ করতে না পারে সেভাবে যদি উনি রিসাবেল করার জন্য যদি মনে করেন, সেই রিভিউ তো উনি করছেন, এটা করবেন, এটা চলমান প্রক্রিয়া। আরেকটা আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হলো যে তারেক রহমান যেভাবে স্পিড নিয়ে যেভাবে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত, সেই জায়গায় কি আপনার কি মনে হয় যে মন্ত্রী পরিষদ সেভাবে দৌড়াতে পাচ্ছেন, বা মানে এই জায়গাটা থেকে আপনার কি মনে হয়? এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার মনে হয় তারেক রহমান সাহেব অনেক বেশি এগিয়ে আছেন দৌড়ে, কারণ উনি যেভাবে সকাল থেকে, আসলে এটা তো 24 ঘন্টার একটা বিষয়, যারা প্রধানমন্ত্রী হন, বাড়ির মন্ত্রীও যারা হন, এটা তো 8 ঘন্টা বা 6 ঘন্টা অফিসের বিষয় না, এটা আসলে 24 আওয়ার্স একটা জব। তো এই কাজগুলো এরকমই হয়। এখন তারেক সাহেব উনি যেভাবে সাধারণ জীবনযাপন করেন, উনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, উনি যেভাবে ওনার মানে কর্মকাণ্ড পরিচালনা করতেছেন, দেশ পরিচালনা করছেন, খরচ কমিয়ে নিয়েছেন, উনি ওনার বেতনও একটা অংশ আপনি জানেন যে দিয়ে দিয়েছেন। তো এই জিনিসগুলি ওনার ক্যাবিনেট কলিগরা, ওনার যে ভালো দিকগুলি আছে সেগুলো আমার মনে হয় সেগুলো তো আর উনি নির্দেশনা দিবেন না, এগুলো ফলো করার ব্যাপার। যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি পার্টি চেয়ারম্যানের ভালো দিকগুলি তো নিশ্চয়ই ফলো করলে ভালো ফলই আনবে, এবং যারা ক্যাবিনেটে আছেন তারা নিশ্চয়ই সেগুলো ফলো করবেন, এবং ভালো দিকগুলি ফলো করলে তো মানুষের জন্য ভালো হবে। ওনাদের যে যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব নিশ্চয়ই আরো বেটার হতে পালন করতে পারবেন। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দেশের জ্বালানি সংকট, সেই সাথে আমাদের যে বর্তমান ক্যাবিনেট আছে সেটা কি আসলেই বড় না ছোট, সেই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই চাই যে প্রধানমন্ত্রী যে গতিতে এগিয়ে চলছেন এবং দেশকে এগিয়ে নিতে চাই, সেই গতিতেই তাদের যে ক্যাবিনেট আছেন তারাও সেই সংকট সমাধানে, বিশেষ করে জ্বালানি এবং গ্যাস সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।